ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা তোমার এই যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আছে, এই সেকেন্ড চ্যাপ্টারের আজকে লাস্ট ক্লাস মানে করানোর ট্রাই করব, ঠিক আছে? আমাদের হচ্ছে শুধু মিওসিসটা বাকি, এটা পড়লেই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, হ্যাঁ। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু এখনও আমরা হচ্ছে কোনো মেডিকেল বা ডেন্টালের কোয়েশ্চেন বা ভার্সিটির এমসিকিউ সলভ করাই নেই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমাদের আজকে যেহেতু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এর পরের ক্লাসে আমরা মেডিকেল, তারপর হচ্ছে ডেন্টাল, তারপর আদার ভার্সিটির এমসিকিউ প্লাস হচ্ছে এই চ্যাপ্টারের যে সিকিউগুলো আছে, ঠিক আছে, তোমাদের এইচএসসির বোর্ড পরীক্ষায় যেই সিকিউগুলো আছে সেই সিকিউ সলভ ক্লাস হবে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? অর্থাৎ আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো এবং নেক্সট ক্লাসে তোমাদের মেডিকেল ডেন্টালের কোশ্চেন, তারপর হচ্ছে বোর্ডের সিকিউ কোশ্চেন, এগুলো হচ্ছে আমরা সলভ করে দেবো, বুঝতে পারছো? আচ্ছা, সো আজকের ক্লাসটা তাহলে আমরা শুরু করতেছি। দেখো, প্রথম হচ্ছে আমাদের মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমাদের মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, এটা তো তোমরা হচ্ছে অনেকেই 9-10-এ পড়ে আসছো, ঠিক আছে? মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন কাকে বলে, হ্যাঁ। সো আমরা যদি সরাসরি সংজ্ঞার মধ্যে ঢুকে যাই, ঠিক আছে, দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, হ্যাঁ, এবং মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? আমাদের হচ্ছে যেই নতুন কোষটা তৈরি হবে সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং 4টা অপত্য কোষের সৃষ্টি হবে, তাকে আমরা বলবো মায়োসিস কোষ বিভাজন, ঠিক আছে? অর্থাৎ তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজনটা হবে হচ্ছে পরপর দুইবার, হ্যাঁ, এবং ক্রোমোজোমের বিভাজন কয়বার হবে বলো তো? ক্রোমোজোমের বিভাজন হবে কিন্তু মাত্র একবার। সো এই জন্যই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমাদের তোমার হচ্ছে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যেতেছে, তাই না? যদি নিউক্লিয়াস পরপর দুইবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাহলে কি হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, সেটাই এখানে বলছে, ঠিক আছে? যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে আমরা বলবো হচ্ছে মায়োসিস কোষ বিভাজন, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন যদি আমরা একটু একটা চিত্র দেখে, দেখো পরের পেজে এই চিত্রটা আছে, হ্যাঁ, এই চিত্রটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এইখানে এই যে আমাদের কোষটা দেওয়া আছে, এটার নাম হচ্ছে আমাদের জনন মাতৃকোষ, ঠিক আছে? জনন মাতৃকোষ, এখানে আমাদের কয়টা ক্রোমোজোম আছে? 1টা 2টা 3টা 4টা ক্রোমোজোম, ঠিক আছে? এরপরে এটা কি হলো দেখো, এরপরে এটা হচ্ছে আবার, এবং এটা কত? এটা হচ্ছে আমাদের 2n, ঠিক আছে? এই যে জনন মাতৃকোষ, এটা হচ্ছে আমাদের 2n। তারপর এখানে আমাদের একটা বিভাজন হইলো, এই বিভাজনের ফলে একটা নিউক্লিয়াস থেকে আমাদের 2টা নিউক্লিয়াস তৈরি হলো, এই যে একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এখানে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেল বলো তো? এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের 2টা হয়ে গেল, ঠিক আছে? এই নিউক্লিয়াসেও দেখো ক্রোমোজোম সংখ্যা 1টা 2টা, এখানেও হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা 1টা 2টা, ঠিক আছে? অর্থাৎ তাহলে দেখো আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যা অ্যাকচুয়ালি কত হয়ে গেছে? n হয়ে গেছে, ঠিক আছে? আগে ছিল 2n কিন্তু এখন হয়ে গেছে n, অর্থাৎ আগে ক্রোমোজোম ছিল 4টা, এখন হয়ে গেছে 2টা। তার মানে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে, এই জন্য এটাকে আমরা বলবো হ্রাসকরণ বিভাজন বা হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে বিভাজনটা হয়েছে, বুঝতে পারছো? এই বিভাজনটার নামই হইতেছে আমাদের প্রথম বিভাজন বা মিওসিস 1, বুঝতে পারছো? এই বিভাজনটার নাম কি আমাদের? এই বিভাজনটার নাম হইতেছে আমাদের মিওসিস 1, ঠিক আছে? কিন্তু এরপরে আমাদের আরেকটা বিভাজন হয়েছে, বুঝতে পারছো? দেখো তো, এই যে এই কোষটা আছে, আমি একটু যদি মুছে দিই, দেখো এই কোষটা থেকেও হইতেছে আমাদের নতুন 2টা কোষ সৃষ্টি হয়েছে, আবার এই কোষটা থেকেও আবার নতুন 2টা কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা কোষ তৈরি হলো? অপত্য কোষ আমাদের কিন্তু 4টা তৈরি হবে, তাই না? এটা কিন্তু আমরা আগেই জেনে আসছিলাম, 1টা 2টা 3টা 4টা। কিন্তু এই পর্যায়ে দেখো তোমার এখানেও কিন্তু আমাদের যে ক্রোমোজোম আছে সেটা 2টা আছে, এখানেও ক্রোমোজোম 2টা, এখানেও ক্রোমোজোম 2টা, এখানেও ক্রোমোজোম 2টা। কিন্তু আমাদের যে কোষটা থেকে তৈরি হয়েছে সেখানেও কিন্তু ক্রোমোজোম 2টাই ছিল, বুঝতে পারছো? এখানেও 2টা, এখানেও 2টা, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় নাই, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় নাই, ঠিক আছে? সো এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো হইতেছে তোমাদের সমবিভাজন, ঠিক আছে? এটাকে আমরা বলবো হচ্ছে সমবিভাজন, ঠিক আছে? সো সমবিভাজন যে আমরা বলছি, ঠিক আছে, এটাকে আমরা কেন সমবিভাজন বলতেছি? কারণ এইখানেও হচ্ছে আমাদের 2টা ক্রোমোজোম আছে, এইখানেও 2টা, সো এখানে কিন্তু আমাদের ক্রোমোজোম হ্রাস পায় নাই, হ্যাঁ। সো এটাকে আমরা বলতেছি সমবিভাজন, এবং এই বিভাজনটার নাম কি? এই বিভাজনটার নাম হচ্ছে আমাদের মিওসিস 2, ঠিক আছে? এই বিভাজনটার নাম হচ্ছে আমরা মিওসিস 2, এগুলো সব আমরা একটু পরেই পাবো, বুঝতে পারছো? তাহলে মিওসিস 1 যে আছে সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইতেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কিন্তু মিওসিস 2 যে আছে সেটাকে আমরা বলবো হচ্ছে সমবিভাজন। কেন? কারণ এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে না, ওকে? আচ্ছা,
এখন যদি তোমাকে এমসিকিউতে আসে যে তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজন কাকে মানে কোন ধরনের, যদি ওভারঅল তোমাকে জাস্ট বলে মিওসিস কোষ বিভাজন কোন ধরনের, তাহলে তুমি বলবা রাসমূলক কোষ বিভাজন দেওয়াই আছে। কিন্তু তোমাকে যদি বলে মিওসিস টু, ঠিক আছে, মিওসিস টু কোন ধরনের, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে মিওসিস টু হচ্ছে আমাদের সমীকরণিক বিভাজন বা সময় বিভাজন, ঠিক আছে, মিওসিস যদি টু বলে দেয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে বলা আছে যে এখান থেকে আর তোমার কিছু পড়ার দরকার নেই। দেখো আবিষ্কার, নামকরণ, এগুলো আমি কাটা দিয়ে রাখছি, এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস এখানে পড়তে হবে, সেটা হচ্ছে কোথায় ঘটে, ঠিক আছে। এই দেখো আমাদের এখানে হচ্ছে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে। হ্যাঁ, তাহলে দেখো মায়োসিস কোষ বিভাজন সর্বদা ঘটবে হচ্ছে আমাদের জনন মাতৃকোষে, ঠিক আছে। কোথায় ঘটবে বলো তো? মায়োসিস কোষ বিভাজন সবসময় আমাদের জনন মাতৃকোষে ঘটবে, ঠিক আছে, দৈহিক কোষে কিন্তু ঘটবে না। কেন? কারণ দৈহিক কোষে কিন্তু আমাদের মাইটোসিস হয়, মিওসিস কিন্তু আমাদের দৈহিক কোষে হয় না, ঠিক আছে। তারপর দেখো নিম্ন শ্রেণীর যে আমাদের হ্যাপ্লয়েড জীব আছে, আমরা জানি নিম্ন শ্রেণীর জীবগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, ঠিক আছে, ওগুলা কিন্তু আমাদের ডিপ্লয়েড হয় না। সেই হ্যাপ্লয়েড জীবে আমাদের মায়োসিসটা কখন হবে? নিষেকের পর জাইগোটে হবে, বুঝতে পারছো? আমাদের নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস হবে নিষেকের পর জাইগোটে। হ্যাঁ, আর আমাদের যে উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীব আছে, ঠিক আছে, মানে মানুষ থেকে শুরু করে যত উচ্চ শ্রেণীর জীব আছে সবার আমাদের হচ্ছে মিওসিস হবে নিষেকের পূর্বে, ঠিক আছে, নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এইখান থেকে আমাদের জাস্ট কী আসে? জাস্ট এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এমসিকিউ আসতে পারে কি? আমাদেরকে জিজ্ঞাসা করবে হচ্ছে উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবে আমাদের হচ্ছে মিওসিস কখন হয়? আনসার হবে হচ্ছে নিষেকের পূর্বে, ঠিক আছে। কোথায় হয়? আনসার হবে হচ্ছে জনন মাতৃকোষে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের যদি বলে নিম্ন শ্রেণীর জীবে আমাদের মিওসিস কখন হয়? নিষেকের পর ঘটবে। কোথায় ঘটবে? জাইগোটে ঘটবে, ঠিক আছে। এই এমসিকিউগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা আবার নিচে চলে আসবো, এগুলো কিছু তেমন পড়ার দরকার নাই। এই যে এখন আমরা মিওসিসের বৈশিষ্ট্যে চলে আসবো, ঠিক আছে। সো মিওসিসের বৈশিষ্ট্য, দুই একটা বৈশিষ্ট্য আমরা অলরেডি পড়ে ফেলছি। মিওসিস কোষ বিভাজন কোথায় হবে? জনন মাতৃকোষে, ঠিক আছে। এটা সাধারণত আমরা উচ্চ শ্রেণীর জীবের কথাই চিন্তা করি, ঠিক আছে, জনন মাতৃকোষে হবে। তারপর আমাদের নিউক্লিয়াসের বিভাজন কয়বার হবে? পরপর দুইবার। কিন্তু ক্রোমোজোমের বিভাজন মানে কয়বার হবে? ক্রোমোজোমের বিভাজন কিন্তু মাত্র একবার হবে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমের বিভাজন কিন্তু আমাদের মাত্র একবার হবে, এটা একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, ফলে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন যদি পরপর দুইবার হয় কিন্তু আমাদের ক্রোমোজোমের বিভাজন যদি একবার হয়, তাহলে ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের অর্ধেকে নেমে আসবে। ওকে, দেন এখন আমরা পড়ব, দেখো এই যে আমাদের 3, 4, 5, 6 এখানে যে দেওয়া আছে এই পয়েন্টগুলো তোমার এখন একটু বুঝতে সমস্যা হবে, ঠিক আছে। আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বাকিটুক পড়ে আসলে এই পয়েন্টগুলো তুমি বুঝতে পারবা, ঠিক আছে। বাইভেলেন্ট কি, তারপর ক্রসিং ওভার কি, তারপর হচ্ছে তোমার বাকি যা কিছু আছে, ঠিক আছে, এগুলো তোমার এখন একটু বুঝতে প্রবলেম হবে তোমার। হচ্ছে আমরা বাকি কিছু পড়ে এসে দেন এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়াবো, ওকে। আচ্ছা, তাহলে আমরা একটু আবার চলে আসি এই মায়োসিস প্রক্রিয়ায়, ঠিক আছে, মায়োসিস প্রক্রিয়া, ওকে। সো এই যে আমাদের মায়োসিস প্রক্রিয়া, এখানে আমরা বারবার পড়তেছি মায়োসিস প্রক্রিয়ায় একটি কোষ আমাদের পরপর দুইবার বিভাজিত হয়, ঠিক আছে। একটা কোষ আমাদের পরপর কয়বার বিভাজিত হবে? দুইবার। এই যে আমি বলছিলাম, এই যে মায়োসিস কোষ বিভাজন নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভক্তির উপর ভিত্তি করে মায়োসিস প্রক্রিয়াকে আমরা দুটি প্রধান পর্বে ভাগ করতে পারবো, ঠিক আছে। কয়টা প্রধান পর্বে ভাগ করতে পারবো? দুটি প্রধান পর্বে ভাগ করতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের মায়োসিস 1 আর একটা হচ্ছে আমাদের মায়োসিস 2। হ্যাঁ, মায়োসিস 1-এ কী হয় মনে আছে? একটু আগে আমরা পড়ছিলাম। মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা আমাদের কী হবে? অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। মায়োসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা আমাদের কেমন হয়ে যাবে? অর্ধেক, ঠিক আছে। এই জন্যই কিন্তু এটাকে রাসমূলক বিভাজন বলা হয়। কিন্তু মায়োসিস 2-তে কী হবে? মায়োসিস 2-তে হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ঠিক আছে। এই যে দেখছো, সমান থাকবে মায়োসিস 2-তে, ঠিক আছে। এই জন্য এই বিভাজনটাকে আমাদের দেখো এই বিভাজনটা মূলত একটি মাইটোটিক কোষ বিভাজনের মতোই। আমরা জানি মাইটোটিক কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ, সো এখানেও হচ্ছে এই বিভাজনটা হচ্ছে আমাদের মাইটোটিক কোষ বিভাজন এবং একে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এটাকে কোন ধরনের কোষ বিভাজন বলা হবে? ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে তোমার তাহলে এটা কিন্তু আমরা একটু পড়ে ফেলছি, তাই না? মায়োসিস 1-কে আমরা কোন ধরনের বিভাজন বলবো? রাসমূলক বিভাজন। মায়োসিস 2-কে আমরা কোন ধরনের বিভাজন বলবো? সমীকরণিক বিভাজন, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা আবার এই লেখচিত্রটা একটু খেয়াল করবো, ঠিক আছে। দেখো মায়োসিস, এখানে আছে মায়োসিস 1, এটা নিচেই দেওয়া আছে আমাদের রাসমূলক বিভাজন, আর মায়োসিস 2 এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন, ঠিক আছে। আচ্ছা, মায়োসিস 1-কে আবার আমরা 4টা ধাপে ভাগ করতে পারবো। এই ধাপগুলো আমাদের সেম অ্যাজ মাইটোসিসের মতোই, ঠিক আছে। মাইটোসিসে আমরা কোন 5টা ধাপ পড়ছিলাম? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কিন্তু এইখানে আমাদের ওই সেম ধাপগুলোই থাকবে, জাস্ট হচ্ছে আমাদের
প্রো মেটাফেজ ধাপটা থাকবে না, ঠিক আছে। এই জায়গায় আমাদের কী থাকবে তাহলে, এই যে যেহেতু এটা প্রোফেজ থাকবে, মেটাফেজ থাকবে, অ্যানাফেজ থাকবে, টেলোফেজ থাকবে, জাস্ট প্রো মেটাফেজ এই জিনিসটা হচ্ছে আমাদের থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন মাথায় রাখা লাগবে, তাহলে এখানে এক এক কেন দিচ্ছে, দেখো মায়োসিস এক, এই জন্যই এটাকে আমরা বলতেছি প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক। অর্থাৎ মায়োসিস এককে আমরা আবার 4টা ভাগে ভাগ করতে পারি বা 4টা ধাপে ভাগ করতে পারি। হ্যাঁ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক। আবার মায়োসিস যে 2 আছে সেটাকেও আমরা সেম 4টা ধাপে ভাগ করব। জাস্ট হচ্ছে এটা কী হবে, যেহেতু মায়োসিস 2 এর জন্য প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার ল্যাপটোটিন এবং হচ্ছে আমাদের জাইগোটিন, ঠিক আছে। এই যে প্রোফেজ এককে হচ্ছে আমরা আবার 5টা ধাপে ভাগ করতে পারবো। প্রোফেজ এককে আবার আমরা 5টা ধাপে ভাগ করতে পারবো। কী কী? ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকানাইসিস, ঠিক আছে। প্রোফেজ এককে আবার আমরা 5টা ধাপে ভাগ করতে পারবো। ওকে, সো এই যে আমাদের 5টা ধাপ প্রোফেজ একের, এই 5টা ধাপই হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। হ্যাঁ, আর বাদ বাকি এই যে আমাদের ধাপগুলো আছে, হ্যাঁ, এই যে একটু কালার দিয়ে যদি আমি দেখাই, হ্যাঁ, এই যে আমাদের এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো আছে, হ্যাঁ, এই ধাপগুলো আছে, এগুলো আমাদের সিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট না, এগুলো সব ভুগিচুকি জিনিস, ঠিক আছে। এগুলো আমাদের তেমন একটা পড়া লাগবে না, আমি দাগিয়ে দিব, জাস্ট হচ্ছে আমাদের এই যে এই বর্ণনাটা আমরা পড়বো, ঠিক আছে। এই যে 5টা ধাপের বর্ণনা, এই 5টা ধাপের বর্ণনাই আমরা ভালো করে পড়বো, এটাই আমাদের এমসিকিউ প্লাস সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসি, দেখো এই যে মায়োসিস এক, ঠিক আছে। মায়োসিস এককে 4টা পর্যায়ে ভাগ করা যায়, এটা আমরা পড়ছি, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক, ঠিক আছে। আচ্ছা, সো প্রোফেজ এককে আবার আমরা 5টা উপপর্যায়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। কী কী? এই যে একটু আগে আমরা পড়লাম, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকানাইসিস, এই 5টা উপপর্যায়ে আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে। এই 5টা কিন্তু আমাদের উপপর্যায়। সো এই যে আমাদের 5টা ধাপের বর্ণনা আমাদের একটু পড়তে হবে ফর বথ এমসিকিউ এবং সিকিউর জন্য। হ্যাঁ, তোমাদের কিন্তু এটা ভালো করে বুঝতে হবে কোনটা এমসিকিউ টপিক, কোনটা সিকিউ টপিক এবং কোন টপিকগুলো আমাদের পড়ারই দরকার নাই, ঠিক আছে। কোন টপিকগুলো থেকে আমাদের এমসিকিউ বা সিকিউ কিছুই আসে না, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সব কিছু বলে দেবো। ওকে, সো আমরা ল্যাপটোটিন ধাপে চলে যাই, ঠিক আছে। ল্যাপটোটিন হচ্ছে আমাদের প্রোফেজ একের 1 নাম্বার উপপর্যায় ল্যাপটোটিন, ঠিক আছে। এই যে ল্যাপটোটিনটা কোথায় ছিল, এই যে আমাদের সেই ল্যাপটোটিন, ঠিক আছে। প্রোফেজ একের 1 নাম্বার উপপর্যায় ল্যাপটোটিন। আচ্ছা, সো ল্যাপটোটিনে অ্যাকচুয়ালি আমাদের কী কী হবে, দেখো ল্যাপটোটিন যেহেতু আমাদের প্রোফেজ একেরই একটা ধাপ, সো আমরা মনে আছে মাইটোসিস কোষ বিভাজনে কী কী পড়ছিলাম, মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে যা যা ঘটছিল এই আমাদের ল্যাপটোটিন ধাপেও অনেকটা সেম জিনিসই ঘটবে, ঠিক আছে। সো মাইটোসিস ধাপে আমাদের প্রোফেজে কী কী ঘটছিল বলো তো, সেখানে হচ্ছে আমাদের জলবিয়োজন ঘটছিল, তাই না। দেখো এখানেও কিন্তু আমাদের সেই জলবিয়োজন ঘটবে, বুঝতে পারছো, এখানেও হচ্ছে আমাদের সেই জলবিয়োজন ঘটবে, ঠিক আছে। ফলে জলবিয়োজন ঘটার ফলে ক্রোমোজোমগুলো কেমন হয়েছিল মনে আছে, সংকুচিত ও পুরু হয়ে গেছিলো, তাই না। এখানেও সেম সেরকম আমাদের জলবিয়োজন ঘটার ফলে ক্রোমোজোমগুলো, ঠিক আছে, যে ক্রোমোজোমগুলো আমাদের সংকুচিত এবং পুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রোফেজ এক, ওইখানে প্রোফেজে আমাদের কী হয়েছিল বলো তো, সেখানে আমরা ক্রোমোজোমগুলোকে স্পষ্টভাবে দেখা গেছিলো, তাই না। এখানেও হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হবে, দৃষ্টিগোচর হওয়া মানে কি আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাবো আর কি, বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু অনেকটা মাইটোসিস ধাপের প্রোফেজের মতো, বুঝতে পারছো। আচ্ছা, তারপর এইখানে ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখো এই যে আমাদের ল্যাপটোটিন উপপর্যায় চিত্রটার দিকে একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, এই যে আমাদের ল্যাপটোটিন উপপর্যায়ের এটা তো ক্রোমোজোমের বাহু, আর দেখো ক্রোমোজোমের বাহুর এইখানে আমাদের এরকম দাগ দাগ আছে, ঠিক আছে। এই দাগ দাগ আছে, এই দাগ দাগগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রোমোমিয়ার, বুঝতে পারছো। এই দাগগুলোকে আমরা কি বলবো বলো তো, ক্রোমোমিয়ার। ওকে, জাস্ট এইটা মনে রাখো, এই ধাপে হচ্ছে আমরা ক্রোমোমিয়ার দেখতে পাবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তোমাকে এরকম কোয়েশ্চেন করবে যে প্রোফেজ একের কোন উপপর্যায়ে আমরা ক্রোমোমিয়ার দেখতে পাবো, এই যে আমাদের ক্রোমোমিয়ার, ঠিক আছে। তা তোমার অপশন থাকবে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন এবং ডায়াকানাইসিস, তাহলে তোমার আনসার হবে হচ্ছে তোমার ল্যাপটোটিন, তাই না। আচ্ছা, তারপরে আমরা পড়বো, দেখো এখানে অ্যাকচুয়ালি আর কি হবে, ঠিক আছে। এখানে আমাদের পরে আবার ইনলাইনটা পড়বো, এখানে ক্রোমোজোমগুলো এমনভাবে বিন্যস্ত হবে এগুলোকে ফুলের তোড়ার মতো দেখা যাবে, ঠিক আছে। ক্রোমোজোমগুলো এমনভাবে বিন্যস্ত হবে যেন এগুলোকে ফুলের তোড়ার মতো দেখা যায়, অনেক সময় তাই একে বুকে বলা হয়, ঠিক আছে, বুকেট বলা হয় বা বুকে বলা হয়। ওকে, সো এটাও কিন্তু আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রোফেজ একের কোন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো দেখায় অথবা বুকেট সৃষ্টি করে, আনসার হবে হচ্ছে আমাদের ল্যাপটোটিন উপপর্যায়, ঠিক আছে।
আচ্ছা, এবং প্রাণীকোষে কী হবে? প্রাণীকোষে ক্রোমোজোমগুলোর পোলারাইজড বিন্যাস ঘটবে। হ্যাঁ, প্রাণীকোষের ক্রোমোজোমগুলোর কী হবে? পোলারাইজড বিন্যাস ঘটবে। পোলারাইজড বিন্যাস হওয়া মানে কি? ক্রোমোজোমগুলো পরস্পর থেকে একটু দূরে সরে যাওয়া, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলোই জাস্ট আমাদের একটু মনে রাখা লাগবে। ওকে, তাহলে আমরা যদি একটু সামারাইজ করি যে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই ধাপে কী কী হইতেছে, তাহলে আমরা কী কী পাবো? ল্যাপ্টোটিন উপপর্যায়, ঠিক আছে। ক্রোমোজোমগুলা জল বিয়োজন হতে থাকবে, ফলে ক্রোমোজোমগুলা হচ্ছে আমাদের সংকুচিত ও পুরু হতে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের সংকুচিত ও পুরু হতে থাকবে, দেন ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যাবে। হ্যাঁ, তারপর ক্রোমোজোমগুলো কেমন দেখাবে? একটা ফুলের তোড়ার মতো দেখাবে, এবং একে হচ্ছে আমাদের বুকেট বলা হবে। এবং প্রাণীকোষে কী হবে? পোলারাইজড বিন্যাস ঘটবে ক্রোমোজোমের, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই চলবে। ওকে, এরপরে আমরা চলে আসবো জাইগোটিনে, ঠিক আছে। জাইগোটিন উপপর্যায়ে, ঠিক আছে। জাইগোটিন উপপর্যায় 2 নাম্বার উপপর্যায়, ঠিক আছে। 2 নাম্বার উপপর্যায় জাইগোটিন। ওকে, সো জাইগোটিন কিন্তু আমাদের এই যে দেখো সিকিউ লেখা আছে, ঠিক আছে, এই যে সিকিউ। হ্যাঁ, জাইগোটিনের চিত্রটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট সিকিউর জন্য, ঠিক আছে। তোমাকে কিন্তু এই যে আমাদের একটা বোর্ড কোয়েশ্চেনে এই জাইগোটিন কিন্তু আসছিল পরীক্ষার সময়, যে জাইগোটিনের চিত্র অঙ্কন করো, ঠিক আছে। সো দেখো তোমাকে কিন্তু সিকিউর টপিকগুলো আমি তোমাদেরকে ক্লাসেই বলে দিতেছি, ঠিক আছে। সো অন্ধের মতো তোমার সব কিছু পড়ার দরকার নাই, জাস্ট আমি যেই টপিকগুলো সিকিউর জন্য বলবো সেগুলো পড়লেই হবে। ওকে, আচ্ছা, দেন নেক্সট ক্লাসে মানে এর পরের ক্লাসে আমি তোমাদেরকে বোর্ড কোশ্চেনগুলোও তো সলভ করে দিব, অ্যান্ড মেডিকেলের কোশ্চেনগুলোও সলভ করে দিব, মেডিকেল ডেন্টাল ভার্সিটির এমসিকিউ কোশ্চেনগুলোও, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো জাইগোটিন। জাইগোটিন মানে কি? জাইগো মানেই হচ্ছে জোড়া, বুঝতে পারছো? জাইগো মানেই কি? জোড়া। অর্থাৎ এই ধাপে আমাদের একটা জোড়ার সৃষ্টি হবে, ঠিক আছে। সো আমরা একটু পড়ি। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমে একটি জোড়ার সৃষ্টি হয়, ঠিক আছে। হোমোলোগাস ক্রোমোজোম মানে কি? হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে, ধরো আমরা যদি এখানে একটু খেয়াল করি, হ্যাঁ, হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে, ধরো আমাদের পিতারও তো ক্রোমোজোম আছে, তাই না? আমি যদি একটু চিকন করে নিই। ওকে, সো দেখো পিতা, ঠিক আছে, ধরো হচ্ছে পিতার এক সেট ক্রোমোজোম আছে, মাতারও এক সেট ক্রোমোজোম আছে, ঠিক আছে। আমরা জানি যে হচ্ছে আমাদের পিতারও দেহে আমাদের 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম থাকে, মাতাতেও হচ্ছে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। ধরো এগুলো কিন্তু আমাদের ক্রমিক নাম্বার থাকে, ঠিক আছে। ধরো 1 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে। মাতারও হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোম, 3 নাম্বার ক্রোমোজোম, 4 নাম্বার ক্রোমোজোম। ওকে, সো এই যে পিতার 1 নাম্বার ক্রোমোজোম আর মাতার 1 নাম্বার ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমকে বলবো হচ্ছে আমরা হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। আবার পিতার 2 নাম্বার ক্রোমোজোম এবং মাতার 2 নাম্বার ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমকে বলবো হচ্ছে আমরা হোমোলোগাস ক্রোমোজোম, এরকম আর কি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, আচ্ছা, সো তাহলে এই অ্যাকচুয়ালি এখানে কি হবে দেখো, আমরা আবার যদি এখানে ফিরে আসি, তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমে দেখো পাশেই ব্র্যাকেটে লেখা আছে একটা মাতা এবং একটা হচ্ছে পিতা থেকে আগত, বুঝতে পারছো? একটা হচ্ছে আমাদের মাতা থেকে আগত এবং একটা হচ্ছে আমাদের পিতা থেকে আগত হবে, ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম। এবং এরা কী করবে? একটা জোড়া সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো তারপর একটু নিচের দিকে আবার চলে আসো, দেখো দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিন্যাপসিস, ঠিক আছে। দুটি হোমোলোগাস ক্রোমোজোম যে প্রক্রিয়ায় আর কি জোড়া সৃষ্টি করে সেটাকেই আমরা বলবো হচ্ছে সিন্যাপসিস। হ্যাঁ, আরেকটা আমরা টার্ম পাবো এখানে, বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানে কি? প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকেই বলা হয় হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট, ঠিক আছে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমকেই কী বলা হয় বলো তো? প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমকেই বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট, ঠিক আছে। সো এখন যদি এই সিন্যাপসিস কি আর বাইভ্যালেন্ট কি আমরা একটু চিত্রর দিকে লক্ষ্য করি, এই দেখো, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের একটা, এই দুটো ক্রোমোজোম একসাথে একটা জোড়ার সৃষ্টি করছে, দেখছো? এইটাকে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। বাই মানে কি বলো তো? বাই মানেই তো দুইটা, তাই না? সো এখানে আমাদের একটা জোড়ার সৃষ্টি হচ্ছে, বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট মানেই হচ্ছে আমাদের একটা জোড়া, ঠিক আছে। তাহলে ক্রোমোজোম যে জোড়ার সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট। দেখছো এখানে একটা জোড়ার সৃষ্টি করছে। আচ্ছা, এবং যে প্রক্রিয়ায় এই জোড়াটা সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপসিস। ওকে, এই যে সিন্যাপসিস। ওকে, দেখো তাহলে আমরা সিন্যাপসিসের সংজ্ঞাটা আবার পড়ি। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় হচ্ছে সিন্যাপসিস, ঠিক আছে। আবার বাইভ্যালেন্ট তাহলে কাকে বলে? প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে বলা হয় হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট। তারপর বলা আছে কি দেখো, কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হবে। এটা খুব সুন্দরভাবেই বোঝা যায়, তাই না? ধরো এই যে আমাদের ল্যাব প্রোটিনে আমরা দেখি কয়টা ক্রোমোজোম ছিল, যতগুলো সেন্ট্রোমিয়ার ততগুলো ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে একটা সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার, তিনটা সেন্ট্রোমিয়ার, চারটা সেন্ট্রোমিয়ার। এখানে হচ্ছে আমাদের 4টা সেন্ট্রোমিয়ার ছিল, মানে 4টা ক্রোমোজোম ছিল, ঠিক আছে। তাহলে বাইভ্যালেন্ট কয়টা গঠিত হবে? অর্ধেক সংখ্যক, 2টা, তাই না? সো দেখো এই যে আমাদের একটা বাইভ্যালেন্ট আর এই আমাদের একটা বাইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের 2টা বাইভ্যালেন্ট কিন্তু গঠিত করলো, ঠিক আছে। আচ্ছা, এই 2টা বাইভ্যালেন্ট, এই যে আমাদের একটা বাইভ্যালেন্ট আর এই একটা বাইভ্যালেন্ট, ঠিক আছে। এই যে এই একটা বাইভ্যালেন্ট আর এই যে একটা বাইভ্যালেন্ট, বুঝতে পারছো? এই 2টা বাইভ্যালেন্ট বা 2টা জোড়া কিন্তু আমাদের সৃষ্টি করলো আর কি। হ্যাঁ, এটাই এখানে বলছে যে ক্রোমোজোম, যত সংখ্যক ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হবে।
ওকে, এখন যদি আমরা একটু সামারাইজ করি এই জাইগোটিনটাকে, জাইগোটিনে অ্যাকচুয়ালি আমরা কী কী পড়লাম, ঠিক আছে, তাহলে আমরা পাবো যে এই জাইগোটিনে অ্যাকচুয়ালি কী হবে, হোমোলোগাস ক্রোমোজোম এসে আমাদের একটা জোড়া সৃষ্টি করবে, সেই জোড়াটাকে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট, এবং যে প্রক্রিয়ায় এই জোড়াটা সৃষ্টি হবে সেই প্রক্রিয়াটাকে বলবো হচ্ছে আমরা সিনঅ্যাপসিস, এবং যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক আমাদের বাইভ্যালেন্ট তৈরি হবে। এখান থেকে জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখলেই চলবে। এবং সিনঅ্যাপসিস কাকে বলে, ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমাদের ক লেখা আছে, দেখছো এই যে ক, সিনঅ্যাপসিস কাকে বলে, বাইভ্যালেন্ট কাকে বলে, এগুলো কিন্তু আমাদের অনেক সময় এক মার্কের ডেফিনেশনে আসে, তোমাকে সিকিউতে জিজ্ঞাসা করে, ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়, এবং প্যাকাইটিন উপপর্যায়টা তোমার সিকিউর জন্য একটা 9 স্টার টপিক, ঠিক আছে। এখান থেকে আমাদের যেই সিকিউ আসে তার 99%ই আসে হচ্ছে আমাদের প্যাকাইটিন উপপর্যায় থেকে। তোমাকে পরীক্ষার সময় বলবে প্যাকাইটিন উপপর্যায় বর্ণনা করো, ঠিক আছে, সো তোমাকে কিন্তু তখন প্যাকাইটিন উপপর্যায়টা পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো প্যাকাইটিন উপপর্যায়টা কি, এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা দেখে ফেলি, একদম ইজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার উপপর্যায়, তাই না, প্যাকাইটিন। ওকে, সো 3 নাম্বার উপপর্যায়ে এখানে আমাদের অ্যাকচুয়ালি কী কী হয়, ক্রোমোজোমগুলো হচ্ছে আমাদের আরও খাটো ও মোটা হবে, ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। তারপরে এ পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, ঠিক আছে। সেই আবার ক্রোমাটিড আসলো, ক্রোমাটিড কি মনে আছে, সেই যে ক্রোমাটিড, আবার একটু মনে করাই দিই, এই যে এটা আমাদের ক্রোমোজোম থাকে, তাই না, এবং এই ক্রোমোজোম থেকে আবার একটা করে বাহু যদি তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো বলো তো, ক্রোমাটিড। ওকে, সো দেখো তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের প্রতিটি সেন্ট্রোমিয়ার কিন্তু আমাদের দুটি ক্রোমাটিড সৃষ্টি করবে, ঠিক আছে। ফল অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে, ঠিক আছে, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। হ্যাঁ, তোমাদের হয়তো একটু মাথার উপর থেকে যাইতেছে, আমি একটু চিত্র দিয়ে বুঝাইলেই এই জিনিসটা তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আগে একটু দেখো এখানে কি বলছে, প্রতিটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে, এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে, আমরা যদি এই প্যাকাইটিন চিত্রটা একটু দেখি, ঠিক আছে, প্যাকাইটিন চিত্র, হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের একটা বাইভ্যালেন্ট, তাই না, এটা হচ্ছে আমাদের একটা বাইভ্যালেন্ট, ওকে, আবার এটাও হচ্ছে আমাদের একটা বাইভ্যালেন্ট, ঠিক আছে। আচ্ছা, মানে কি একটা ক্রোমোজোম জোড়া। হ্যাঁ, সো দেখো ক্রোমোজোম জোড়ায় আমাদের এই যে প্রতিটি বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার কয়টা আছে দেখো তো, এই যে একটা সেন্ট্রোমিয়ার, এই যে 2টা সেন্ট্রোমিয়ার, তাই না, তাহলে প্রতিটি বাইভ্যালেন্টে কিন্তু আমাদের 2টা সেন্ট্রোমিয়ার আছে, এবং এখন যেহেতু এগুলো ক্রোমাটিড হয়ে গেছে, দেখছো এই জন্য সবগুলোর আমাদের যে 4টা করে বাহু, এই যে 4টা করে বাহু, এগুলো কিন্তু এখন আমাদের ক্রোমাটিড হয়ে গেছে, বুঝতে পারছো। আচ্ছা, সো তাহলে দেখো এই যে আমাদের একটা বাইভ্যালেন্ট, এখানে আমাদের সেন্ট্রোমিয়ার কয়টা, এখানে যদি আমাদের সেন্ট্রোমিয়ার হচ্ছে দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করি, হ্যাঁ, এখানে আমাদের সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার, 2টা সেন্ট্রোমিয়ার, এবং ক্রোমাটিড কয়টা দেখো, ক্রোমাটিড কিন্তু 4টা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ক্রোমাটিড, এই হচ্ছে আমাদের 2টা ক্রোমাটিড, এই হচ্ছে আমাদের 3টা ক্রোমাটিড, আর এই হচ্ছে আমাদের 4টা ক্রোমাটিড, ঠিক আছে। তাহলে 4টা ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার কিন্তু 2টা, তাই না। আবার যদি দেখাই, দেখো এই যে আমাদের সেন্ট্রোমিয়ার 1টা 2টা, আর এই যে 4টা ক্রোমাটিড, 1টা 2টা 3টা 4টা ক্রোমাটিড, ওকে, তাহলে এইটা এখানে বলছে, এই অবস্থাটাকেই আমরা বলবো হচ্ছে টেট্রাড, ঠিক আছে, এই অবস্থাটাকে আমরা কি বলবো, টেট্রাড। ওকে, তাহলে আবার আমরা চলে যাই পড়ায়, এই যে দেখো এখন যদি আমরা আবার দেখি তাহলে আমাদের কাছে এখন একটু ক্লিয়ার লাগবে যে দেখো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে, আমরা যদি একটু মুছে দিই, হ্যাঁ, এখন দেখো তাহলে দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে, ঠিক আছে, অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকবে, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। আশা করি এখন বুঝতে পারছো যে প্রতিটি ক্রোমোজোমে আমাদের দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্যাকাইটিন পর্বে একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, এবং একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। হ্যাঁ, তাহলে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা অ্যাকচুয়ালি কী, দেখো এখানে যদি আমি তোমাদেরকে বুঝাই আবার প্যাকাইটিন উপপর্যায়ে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা কি। হ্যাঁ, সো দেখো এটা কিন্তু আমাদের একই জোড়া, তাই না, এটা হচ্ছে আমাদের একটা জোড়া, ঠিক আছে, এই জোড়ার তোমার হচ্ছে এই যে সাদা সাদা দেখতে পেতেছো, এই যে সাদা, এই যে সাদা আর সাদা, ঠিক আছে, এটা একটা মানে ক্রোমাটিড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের একই সেন্ট্রোমিয়ারের অংশ, ঠিক আছে, এই দুইটা সাদা ক্রোমাটিডকে আমরা এই যে এই দুটো সাদা ক্রোমাটিডকে আমরা কী বলবো, পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলবো, বুঝতে পারছো, এই দুটো সাদা ক্রোমাটিডকে আমরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলবো। আমি যদি একটু চিকুন করে দিই, হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখো এখানে আমাদের সাদা ক্রোমাটিড আর সাদা ক্রোমাটিড, এটাকে আমরা পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলবো। এবং দেখো এটা কিন্তু আমাদের কালো ক্রোমাটিড, ঠিক আছে, মানে অন্য একটা মানে ক্রোমোজোমের ক্রোমাটিড, ঠিক আছে, এই যে আমাদের কালো ক্রোমাটিড আর কালো ক্রোমাটিড, ঠিক আছে, এই কালো ক্রোমাটিড দুটোও কিন্তু পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলা হবে, কিন্তু একটা সাদাকে একটা সাদা আর একটা কালো
এই দুইটা মানে ক্রোমাটিডকে আমাদের পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড বলা হবে, বুঝতে পারছো? একটা সাদা এবং একটা কালো, এই দুইটা যখন আমরা পরস্পরের সাপেক্ষে চিন্তা করব, একটা সাদা ক্রোমাটিড এবং একটা কালো ক্রোমাটিড, মানে একটা সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড প্লাস হচ্ছে আরেকটা সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড, সেটাকে বলবো হচ্ছে আমরা নন সিস্টার ক্রোমাটিড, বুঝছো? অর্থাৎ একই সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড থাকলে সেটা সিস্টার ক্রোমাটিড, এবং হচ্ছে যদি ভিন্ন দুইটা সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড থাকে, ঠিক আছে, ভিন্ন দুইটা সেন্ট্রোমিয়ারের ক্রোমাটিড থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, আচ্ছা, সো এইখানে আমাদের এই জিনিসটাই বলছিল, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই জিনিসটাই বলছিল। দেখো আমি যদি আবার একটু ক্লিয়ার করে দিই, এই যে হ্যাঁ দেখো, একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং একই জোড়ার, হ্যাঁ জোড়া কিন্তু একই হতে হবে, দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, আচ্ছা, এখন আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক্স আকৃতির ক্রস চিহ্নের মতো জোড়া স্থলকে বলা হয় একবচনে কায়াজমা বা কায়াজমাটা বলা হয় বহু বচনে, ঠিক আছে? অর্থাৎ দুটি নন সিস্টার ক্রোমাটিড যে স্থানে আমাদের জোড়া লাগবে, হ্যাঁ সেই স্থানটাকেই বলবো হচ্ছে আমরা কায়াজমাটা। এটাও যদি আমরা একটু চিত্র দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে একটা সাদা ক্রোমাটিড এবং একটা কালো ক্রোমাটিড, এই দুটো কিন্তু পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, তাই না? আচ্ছা, এই যে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো আমরা কিন্তু আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে এই দুটো কিন্তু পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে? এই নন সিস্টার ক্রোমাটিড দেখো এইখানে কিন্তু আমাদের একটা জোড়ার সৃষ্টি করছে, তাই না? এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো হচ্ছে তোমার এই যে কায়াজমা, ঠিক আছে? এই যে এখানে যে জোড়ের সৃষ্টি করছে এই দুটো, এটাকে আমরা বলবো কায়াজমা। আবার এখানেও কিন্তু একটা জোড়ের সৃষ্টি করছে, এটাও একটা কায়াজমা, ঠিক আছে? এই যে এখানেও একটা জোড়ের সৃষ্টি করছে, এটাও একটা কায়াজমা, ঠিক আছে? অর্থাৎ যেখানে আমাদের দুটি নন সিস্টার ক্রোমাটিড, হ্যাঁ, অর্থাৎ একটা সাদা ক্রোমাটিড একটা কালো ক্রোমাটিড পরস্পরের সাথে জোট সৃষ্টি করবে, সেটাকে বলতেছি আমরা নন সিস্টার ক্রোমাটিড। সেটাকে আমরা বলতেছি কি বলতো? কায়াজমা। আচ্ছা, এই যে সাদা ক্রোমাটিড কালো ক্রোমাটিড বলতেছি, এটা কিন্তু এমনি তোমাকে বইয়ে বোঝানোর জন্য দিছে, এবং তুমি যখন চিত্র আঁকবা তখনও কিন্তু তোমাকে এইভাবেই আঁকা লাগবে, ঠিক আছে? যেরকম সাদা কালো তোমাকে পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করা লাগবে, যাতে বোঝায়, ঠিক আছে, যে হচ্ছে এটা একটা আলাদা ক্রোমোজোম, এটা একটা আলাদা ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে অ্যাকচুয়ালি কী হবে দেখো, কায়াজমা আমরা বুঝতে পারলাম যে যেই জোড়া, যেই স্থানে আমাদের জোড়া লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে কায়াজমাটা। ওকে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পরের অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। অর্থাৎ দুটি নন সিস্টার ক্রোমাটিড ভেঙে গিয়ে পরস্পরের মধ্যে অংশের বিনিময় ঘটবে, ঠিক আছে? ধরো হচ্ছে, হ্যাঁ তোমাকে যদি একটু সহজ করে বুঝাই, ঠিক আছে, ধরো তোমার ভাই বোন, ঠিক আছে, তুমি একটা ভাই, আবার তোমার কাজিন আরেকটা ভাই, ঠিক আছে? সো তোমার কাজিনের একটা হাত কেটে তোমার হাতের মধ্যে, তোমারও একটা হাত কাটা হলো, তোমার কাজিনেরও একটা হাত কেটে দেওয়া হলো, ঠিক আছে? তারপর তোমার কাজিনের হাত তোমার মানে দেহে প্রতিস্থাপন করা হলো, আর তোমার দেহের যে হাতটা ছিল সেই হাতটা হচ্ছে তোমার কাজিনের দেহে প্রতিস্থাপন করা হলো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু নিচে চলে আসি, ঠিক আছে, এই ক্রসিং ওভারের চিত্রটা নিচে একটু ভালো করে দেওয়া আছে, এই দেখো 96 পেজে, তোমাদের যাদের নতুন এডিশনের বই আছে 96 পেজে এই চিত্রটা একটু ভালো করে দেওয়া আছে। ওকে, আচ্ছা দেখো, তাহলে এই যে আমাদের একটা সাদা ক্রোমাটিড একটা কালো ক্রোমাটিড, মানে কি এই দুটো হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড, বুঝতে পারছো? যে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে দেখো এই সাদা ক্রোমাটিড কালো ক্রোমাটিডের এই কায়াজমার অংশে হচ্ছে আমাদের মানে অংশটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমাদের এই কালো ক্রোমাটিডের যে অংশটা আছে সেটা এই সাদা ক্রোমাটিডের এইখানে লাগবে, দেখতে পাইছো? আবার হচ্ছে এই যে সাদা ক্রোমাটিডের যে অংশটা আছে এই সাদা ক্রোমাটিডের অংশটা আমার কালো ক্রোমোজোমের এইখানে লাগবে। এই যে যেটা বললাম আর কি, হ্যাঁ, তোমার দেহের হাত কাটটা তোমার হচ্ছে একটা কাজিনের দেহে লাগাই ফেলা হলো, অথবা আর তোমার কাজিনের দেহের একটা হাত কেটে তোমার দেহে প্রতিস্থাপন করা হলো, এরকম আর কি ব্যাপারটা। ওকে, ফলে এই জিনিসটাকেই বলবো হচ্ছে আমরা ক্রসিং ওভার, এই যে অংশের বিনিময় ঘটবে, অর্থাৎ দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পর ভেঙে গিয়ে একে অপরের সাথে প্রতিস্থাপন হবে, এটাকেই আমরা বলবো হচ্ছে ক্রসিং ওভার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার আগের পড়ায় চলে যাই। আচ্ছা, এই যে আমরা আবার প্যাকাইটিন উপপর্যায়ে চলে এসেছি, এখানে আমরা একটা 9 স্টার এমসিকিউ পড়বো, ঠিক আছে? 9 স্টার এমসিকিউ হইতেছে এই যে ক্রসিং ওভার বলা হয় না, ক্রসিং ওভার কোথায় ঘটে, এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেকবার কোয়েশ্চেন আসছে, এবং এইচএসিতেও অসংখ্যবার কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? যে ক্রসিং ওভার কোন উপপর্যায়ে হয়, আনসার হবে হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে, ঠিক আছে? অসংখ্যবার কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, যে ক্রসিং ওভার কোন উপপর্যায়ে হয়, প্যাকাইটিন উপপর্যায়ে, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখো। তারপর আবার হবে, ঠিক আছে? এখানে আমাদের আর তেমন কিছু পড়ার নাই, হ্যাঁ। এখন তাহলে আমরা প্যাকাইটিন উপপর্যায়টাকে আরেকটু সামারাইজ করি। প্যাকাইটিন উপপর্যায়টা কিন্তু তোমার ইসের জন্য অনেক ইম্পর্টেন্ট, সিকিউ, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমার সিকিউ মাস্ট আসবেই, লিখে রাখো মাস্ট, এখান থেকে সিকিউ আসবেই বোর্ড পরীক্ষায়, তারপর হচ্ছে তোমার কলেজের পরীক্ষায় সিকিউ এখান থেকে আসবেই, ঠিক আছে?
তোমাকে বলবে প্যাকাইটিন উপপর্যায় বর্ণনা করো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমেই হচ্ছে যে প্যাকাইটিন চিত্রটা আঁকবো, চিত্র আঁকার পরে আমরা হচ্ছে এখানে বর্ণনা দেবো, বুঝতে পারছো? প্যাকাইটিন উপপর্যায় বর্ণনায় আমরা কী কী লিখবো, ক্রোমোজোমগুলো ক্রমশ খাটো ও মোটা হবে, দেন হচ্ছে এখানে হচ্ছে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হবে, ফলে কি হবে, প্রতিটি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকবে। এটা চিত্র দেখে পড়লে আমাদের একদম সহজ হয়ে যাবে। এই অবস্থাকে কি বলবো, এই অবস্থাকে বলা হয় হচ্ছে আমাদের টেট্রাড, ঠিক আছে? তারপর একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এবং তারপর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড যে স্থানে জোড়া লেগে থাকে তাকে আমরা বলবো হচ্ছে কায়াজমা, এবং আমাদের হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পরের অংশের বিনিময়কে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার বা ক্রস ওভার। এই কয়টা পয়েন্ট হচ্ছে আমরা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট এইভাবে লিখে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের এই উপপর্যায়টাও শেষ। এবার আমরা চলে আসবো ডিপ্লোটিনে, ঠিক আছে? ডিপ্লোটিনে হচ্ছে আমাদের এমসিকিউর জন্য জাস্ট হালকা পাতলা ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। সো ডিপ্লোটিন উপপর্যায়ে কী হবে, আমি যদি একটু তাড়াতাড়ি পড়িয়ে যাই, তাহলে এটা কিন্তু আমাদের 4 নাম্বার উপপর্যায়, তাই না? আমরা কী শেষ করলাম, প্যাকাইটিন শেষ, তারপরে হচ্ছে আমাদের প্যাকাইটিন শেষ, জাইগোটিন শেষ, সরি ল্যাপটোটিন শেষ, জাইগোটিন শেষ, প্যাকাইটিন শেষ, ঠিক আছে? এখন আমরা ডিপ্লোটিনে চলে আসছি, 4 নাম্বার উপপর্যায়ে, ঠিক আছে? সো এই যে আমাদের ডিপ্লোটিনের চিত্র, হ্যাঁ, ডিপ্লোটিন উপপর্যায়ে অ্যাকচুয়ালি আমাদের কী হবে, এই উপপর্যায় হচ্ছে আমাদের বাইভ্যালেন্টের ক্রোমোজোমদ্বয়ের মধ্যে বিকর্ষণ শুরু হবে, ঠিক আছে? অর্থাৎ কি এরা পরস্পরকে বিকর্ষণ করবে, বুঝতে পারছো? বিকর্ষণ করার ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এমসিকিউ আসে যে বাইভ্যালেন্টের মধ্যে বিকর্ষণ শুরু হয় কোন ধাপে, আনসার হবে হচ্ছে ডিপ্লোটিন, ঠিক আছে? এবং বিকর্ষণ হলে এরা কোন স্থানে বাধাপ্রাপ্ত হবে বলো তো, কায়াজমা স্থানে এরা বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে? ধরো তুমি আর হচ্ছে তোমার একটা ভাই হাত ধরে আসো, বুঝতে পারছো? কিন্তু তোমাদের পরস্পরের মধ্যে বিকর্ষণ শুরু হইতেছে, তাহলে ধরো তোমরা পরস্পর দূরে সরে যাইতেছো, ঠিক আছে? তাহলে তোমাদের কোন স্থানে বাধা পাবে, তোমাদের হাত কিন্তু এখনও পরস্পরের সাথে আটকানো, ঠিক আছে? একজন আরেকজনের হাত ধরে আসো, তাহলে হাত স্থানে এসে একটা বাধা পাবে, তাই না? তো এইখানে এটা বলেছে কায়াজমা কিন্তু আমাদের একটা এমন একটা স্থান যেখানে আমাদের ক্রোমোজোম দুইটা আটকে থাকে, ঠিক আছে? সেই স্থানে হচ্ছে যখন বিকর্ষণ শুরু হবে তখন হচ্ছে সেই স্থানে আমাদের বাধার সৃষ্টি হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই দেখো বিকর্ষণ, ঠিক আছে? এই যে ডিপ্লোটিন বিকর্ষণ, ওকে? সো এই যে দেখছো আমাদের এখানে কিন্তু বিকর্ষণ হইতেছে, এটা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাইতেছে, এবং দূরে সরে যাওয়ার ফলে আমাদের কিন্তু এইখানে বাধার সৃষ্টি হবে, এইখানে বাধার সৃষ্টি হবে, অর্থাৎ যে কায়াজমা স্থান আছে সেখানে বাধার সৃষ্টি হবে। এবং আরেকটা জিনিস কিন্তু হবে, বুঝতে পারছো? ধরো আমরা ধরে নিতে পারি যে আমাদের যে এই যে কায়াজমাটা আছে সেটা হচ্ছে মনে করো এইখানে ছিল, ঠিক আছে? তারপর এইখানে যখন আমাদের পরস্পর থেকে এরা দূরে সরে যাইতেছে তখন কিন্তু কায়াজমাটা আমাদের ধীরে ধীরে হইতেছে, আস্তে 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 এই প্রান্তর দিকে চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু বিকর্ষণ হইতে হইতে আমাদের হচ্ছে যে কায়াজমা বা জোর স্থলটা আসিল সেটা হচ্ছে ধীরে ধীরে মধ্যের থেকে হচ্ছে আমাদের প্রান্তের দিকে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু আমাদের এখানে লেখা আছে, বুঝতে পারছো? আমরা যদি একটু টেক্সটার দিকে খেয়াল করি, এই দেখো এই যে কায়াজমা স্থানে বাধাপ্রাপ্ত হবে, এটা তো আমরা পড়লামই। হ্যাঁ, তারপরে বিকর্ষণের ফলে দুটি কায়াজমার মধ্যবর্তী অংশে আমাদের লুপের সৃষ্টি হবে। লুপের সৃষ্টি হওয়া মানে কি, বিভিন্ন ধরনের প্যাচের সৃষ্টি হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো যে বিভিন্ন ধরনের প্যাচের সৃষ্টি হবে, ওকে? কায়াজমাটাগুলো স্পষ্ট হবে। আচ্ছা, এখন আমরা তো জানি, তাই না, যে হচ্ছে যদি আমাদের বিকর্ষণ শুরু হয় তাহলে কি কায়াজমাটা আমাদের কায়াজমা স্থানে বাধাপ্রাপ্ত হবে, ফলে কায়াজমাটা আরও স্পষ্ট হবে। হ্যাঁ, এবং এখানে কি হবে, আমাদের ক্রমান্বয়ে তা প্রান্তের দিকে সরে যেতে থাকবে। অর্থাৎ কায়াজমা একটু আগে যে পড়াইলাম, কায়াজমা যদি বাধাপ্রাপ্ত হয়, হ্যাঁ, আমাদের কিন্তু যদি বাইভ্যালেন্টের এই দুটো, ঠিক আছে, আবার যদি দেখায় এই দুটো যদি পরস্পর থেকে আমাদের দূরে সরে যায় তাহলে আমাদের কোন স্থানে যে কায়াজমাটা কিন্তু ধীরে ধীরে প্রান্তের দিকে চলে যাবে, ঠিক আছে? যখন আস্তে 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 এখানে চলে আসবে কায়াজমাটা, হ্যাঁ, জোরের স্থলটা আস্তে আস্তে ছিটতে ছিটতে একদম প্রান্তের দিকে চলে আসবে, বুঝতে পারছো? এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রান্তীয়করণ, ঠিক আছে? কায়াজমাটা স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যায়, কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে আমরা বলবো হচ্ছে প্রান্তীয়করণ, ওকে? আচ্ছা, তারপর আমাদের পড়া লাগবে যদি 2 বা ততোধিক বাহু আবর্তন হয় তাহলে পাশাপাশি যে লুপের সৃষ্টি করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ লুপ সৃষ্টি করবে, ঠিক আছে? এটা অতটা বোঝার দরকার নেই, জাস্ট একটু এমসিকিউর জন্য মনে রাখো। যদি আমাদের 2 বা ততোধিক লুপের সৃষ্টি হয়, ঠিক আছে, 2 বা ততোধিক বাহু যদি আমাদের লুপের সৃষ্টি করে তাহলে সেই লুপটার কোণ হবে 90 ডিগ্রি। এবং আমাদের হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কী বলছে দেখো, আমি একটু ভালো করে বুঝাই, ঠিক আছে? যদি 2 বা ততোধিক বাহু পরস্পরের সাথে আবর্তন হয় তাহলে আমাদের কোষ হবে লুপের আমাদের যে কোণটা আছে সেটা হবে 90 ডিগ্রি, কিন্তু একটা মাত্র কায়াজমা থাকলে আমাদের কোণ হবে 180 ডিগ্রি। অর্থাৎ লুপের যে আমাদের প্যাচ আছে সেই প্যাচের যে কায়াজমা স্থান আছে সেই কায়াজমা স্থানে আমাদের 180 ডিগ্রি কোণের সৃষ্টি হবে, ঠিক আছে?
আচ্ছা, সো এই দুটো জাস্ট একটু এমসিকিউর জন্য মনে রাখো। যদি দুই বা ততোধিক বাহু আবর্তন হয় তাহলে আমাদের লুপের সৃষ্টি হবে 90 ডিগ্রি, এবং একটি মাত্র কাজমা থাকলে আমাদের লুপের সৃষ্টি হবে হচ্ছে 180 ডিগ্রি কোণে। ঠিক আছে, জাস্ট একটু এমসিকিউর জন্য মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, 180 ডিগ্রি কোণ কীভাবে হয় এটা যদি তোমাদেরকে একটু দেখাই দিই, তাহলে ধরো এটা আমাদের একটা ক্রোমোজোম। হ্যাঁ, এই যে এটা একটা ক্রোমোজোম, আবার হচ্ছে এটা একটা ক্রোমোজোম। হ্যাঁ, এটা একটা ক্রোমোজোম। ওকে, এটা হচ্ছে কোন স্থানে বাধাপ্রাপ্ত হয়েছে, এখানে মনে করো একটা কায়াজমা আছে। ওকে, এখানে মনে করো আমাদের একটা কায়াজমা আছে। ওকে, এখানে একটা কায়াজমা। তাহলে দেখো তো, এরা যদি একটা মাত্র কায়াজমা থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, এটাই আর কি বুঝাইছে। হ্যাঁ, এই যে এটা কত ডিগ্রি? আমাদের 180 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে এবং এই স্থানে বাধাপ্রাপ্ত হবে, ফলে এই যে মধ্যবর্তী কোণটা কত হয়ে যাবে? আমাদের 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি বুঝাইছে। আচ্ছা, তারপর আমরা এখন চলে আসবো ডায়াকানাইসিসে। ওকে, তাহলে আমরা যদি ডিপ্লোটিনটাকে একটু সামারাইজ করি, ডিপ্লোটিনটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, জাস্ট এমসিকিউর জন্য দুই একটা লাইন মনে রাখো। এখানে কী কী হবে? এখানে বিকর্ষণ শুরু হবে, দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের কী হবে বলো তো? কায়াজমা স্পষ্ট দেখা যাবে, কায়াজমা প্রান্তের দিকে সরে যাবে, ফলে এখানে আমাদের প্রান্তীয়করণ দেখা যাবে। ঠিক আছে, এবং আরও কী কী হবে এই ধাপে? এই ধাপে হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি লুপের সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে আসবো ডায়াকানাইসিস। ডায়াকানাইসিসে কী হবে? জাস্ট একটাই এমসিকিউর জন্য মনে রাখো। এই ধাপে হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস এবং আমাদের হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত বা অদৃশ্য হয়ে যাবে। বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট। তোমাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে মায়োসিসের কোন উপপর্যায়ে আমাদের নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়? আনসার হবে ডায়াকানাইসিস। এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছি তোমার মাইটোসিসেও, তাই না? মাইটোসিসে আমাদের নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয় ওলাস এগুলো কোন ধাপে অদৃশ্য হয়ে যায় বলো তো? প্রো মেটাফেজ ধাপে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু হয় আমাদের ডায়াকানাইসিস উপপর্যায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখা লাগবে। ওকে, তাহলে আমাদের 5টা উপপর্যায় কিন্তু পড়া শেষ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন উপপর্যায়টা বলছি আমরা? প্যাকাইটিন। ঠিক আছে, আমরা যখন নেক্সট ক্লাসে সিকিউ সলভ করবো তখনই আমরা দেখতে পাবো প্যাকাইটিন উপপর্যায়টা আমাদের সিকিউর জন্য কত ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে আসবো। দেখো, এগুলো তোমার জন্য এই যে বলছি এখন ভুগিচুগি জিনিস শুরু হবে। ঠিক আছে, আমরা মেন ইম্পর্টেন্ট জিনিস পড়ে ফেলছি। এই যে মেটাফেজ 1, টেলোফেজ 1, এগুলো তোমার আলাদাভাবে পড়ার দরকার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে সেম আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ 1 যেভাবে হয়েছে, তারপরে হচ্ছে আমাদের অ্যানাফেজ 1 যেভাবে হয়েছে, টেলোফেজ 1 যেভাবে হয়েছে সেভাবেই হবে। ঠিক আছে, সেগুলো তোমার আলাদাভাবে তেমন কিছু পড়ার দরকার নাই। ওকে, আচ্ছা, সো অ্যানাফেজ এগুলো তোমার পড়ার দরকার নাই। অ্যাকচুয়ালি এখানে আমাদের একটু পড়ার ব্যাপার আছে যে অ্যানাফেজে অ্যাকচুয়ালি আমাদের কী হয় দেখো, উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্টের একটি অবিভক্ত পূর্ণ ক্রোমোজোম পৌঁছায়, ফলে প্রতিটি মেরুতে ক্রোমোজোম সংখ্যা আমাদের অর্ধেক হয়ে যায়। বুঝতে পারছো? অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী বুঝাইছে আমরা? দেখো, এই ক্ষেত্রে বুঝাইছে, দেখো আমাদের যে এই যে অ্যানাফেজটা হইলো, অ্যানাফেজের ফলে এই যে আমাদের দুইটা নতুন কোষ সৃষ্টি হলো। ঠিক আছে, দুইটা নতুন কোষ যে সৃষ্টি হয়েছে, এখানে আমাদের প্রতিটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে বলো তো? যতগুলো সেন্ট্রোমিয়ার ততগুলো ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই কোষে হচ্ছে একটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে। এই কোষে হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম আছে। বুঝতে পারছো? তাহলে প্রতিটা কোষে হচ্ছে আমাদের দুইটা করে ক্রোমোজোম আছে, কিন্তু আমাদের প্রথম দিকে কয়টা ক্রোমোজোম ছিল দেখো তো? এই যে আমরা যদি একদম প্রথম দিকে চলে আসি, ধরো প্যাকাইটিন, এদিকে কিন্তু আমাদের একটা কোষের মধ্যেই 4টা ক্রোমোজোম ছিল, তাই না? এই দেখো 4টা ক্রোমোজোম। ঠিক আছে, কিন্তু এখন আমাদের প্রতিটা কোষে কয়টা করে ক্রোমোজোম হয়ে গেছে? একটা দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা কিন্তু আমাদের আলাদা দুইটা কোষ। ঠিক আছে, এইটাও একটা কোষ, এইটাও একটা কোষ। ঠিক আছে, তাহলে আগে ছিল 4টা, এখন হয়ে গেল 2টা। এটাই আর কি বুঝাইছে। ঠিক আছে, তাহলে কি হলো? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, এটাই আর কি বুঝাইছে। হ্যাঁ, বলছে প্রতি মেরুতে আমাদের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটাই কিন্তু আমরা পড়ছিলাম যে আমাদের মিওসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন বুঝছো যে ক্রোমোজোম সংখ্যা কীভাবে অর্ধেক হয়ে যায়? আগে ছিল 4টা, এই যে এখন হয়ে গেছে আমাদের 2টা। বুঝতে পারছো? আচ্ছা, সো এরপরে তোমার সেই টেলোফেজ 1 এটা পড়ার দরকার নাই। হ্যাঁ, তারপর চলে আসো আমাদের ইন্টারকাইনেসিসে। ইন্টারকাইনেসিস দেখছো খ লেখা আছে, মানে এখান থেকে আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেন আসছে বোর্ডে। ইন্টারকাইনেসিস জিনিসটা কি? একদম সহজ। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী যে সময় আছে সেটাকেই বলা হয় ইন্টারকাইনেসিস। হ্যাঁ, একদম যদি সহজভাবে বলি যে হচ্ছে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এই দুইটা বিভাজনের মধ্যবর্তী যে সময়টা আছে সেটাই হচ্ছে আমাদের ইন্টারকাইনেসিস। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান থেকে আবার মায়োসিস 2 শুরু হবে, ভুগিচুগি জিনিস সেম। ঠিক আছে, তোমার হচ্ছে ওই যে প্রোফেজ 2, তারপর হচ্ছে তোমার মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ঠিক আছে, এগুলো বর্ণনা পড়া তেমন কোনো ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে আমাদের সিকিউ তেমন একটা আসে না। ঠিক আছে, এগুলো জাস্ট একবার রিডিং করবা, অতটা ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নাই। ঠিক আছে, জাস্ট এখানে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে মেটাফেজ 2-এ একটা জিনিস হয়। ঠিক আছে, এই যে মেটাফেজ 2-এ একটা জিনিস হয়, সেটা হচ্ছে মেটাফেজ 2-এ কী হবে? মেটাফেজ 2-এর শেষ পর্যায়ে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে মেটাফেজ 2-এ। ঠিক আছে, আমরা কিন্তু পড়ছিলাম
মাইটোসিসের যে আমাদের কোনটা ছিল সেখানেও কিন্তু আমাদের মেটাফেজেই আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে কিন্তু আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের মেটাফেজ 2-এ হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। এটা জাস্ট একটু এমসিকিউর জন্য জাস্ট মনে রাখো, ঠিক আছে। মাঝে মধ্যে এমসিকিউতে আসে মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। অপশন থাকবে হচ্ছে তোমার প্রোফেজ 1 মেটাফেজ 1, তারপর থাকবে হচ্ছে তোমার প্রোফেজ 2 মেটাফেজ 2। তাহলে আমাদের আনসার কোনটা হবে? এই মেটাফেজ 2, ঠিক আছে। মেটাফেজ 2-এ হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। জাস্ট এই একটা লাইন এমসিকিউর জন্য মনে রাখো, আর মনে রাখার দরকার নেই, ওকে। তারপর এই যে ভোগীচুকি দিলে সেগুলো জাস্ট একবার রিডিং করবে, আর ইম্পর্টেন্ট না। তাহলে কিন্তু আমাদের মোটামুটি তোমার হচ্ছে মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনটা কিন্তু শেষ, ওকে। তাহলে আমরা কিন্তু পড়ে ফেলাম। তাহলে দেখো আমরা যদি আবার ওই রেখাচিত্রের মধ্যে যাই, হ্যাঁ, এই যে রেখাচিত্রের মধ্যে যদি আমরা যাই তাহলে কিন্তু এই যে মিওসিস কোষ বিভাজন কিন্তু আমরা মোটামুটি সব পড়ে ফেলছি, বুঝতে পারছো? এটা কিন্তু আমরা পড়ে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কী আছে দেখো, আমরা যদি একটু আবার দিয়ে রেস্ট করি, হ্যাঁ। সো এই যে আমাদের মায়োসিস ছিল, তাই না? মায়োসিসে আমাদের মায়োসিস 1 পড়ছি আমরা, মায়োসিস 2-ও পড়ে ফেলছি, ঠিক আছে। এখানে জাস্ট প্রোফেজ 1-এর এই যে 5টা ধাপ আমরা পড়ছি, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকানাইসিস সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যে আমাদের ধাপগুলো আছে, ঠিক আছে, এই যে আমাদের ধাপগুলো আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং করবা, ঠিক আছে। এমসিকিউ বা সিকিউ কোনোটার জন্যই ইম্পর্টেন্ট না, চাইলে স্কিপ করতে পারো। আবার এটাও হচ্ছে আমাদের অতটা ইম্পর্টেন্ট না। এখানে জাস্ট একটা ইম্পর্টেন্ট আমরা মনে রাখতে বলছি, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের এই যে মেটাফেজ 2-এ কী হবে বলো তো? আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। জাস্ট এই একটা এমসিকিউ একটু মনে রাখো, মেটাফেজ 2-এ হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে, আর কিছুই মনে রাখার দরকার নেই। তাহলে কিন্তু এই মাইটোসিস পর্যায়টা আমাদের মোটামুটি শেষ। এবং মোটামুটি হইতেছে আমাদের এই যে এইখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে আমাদের যা যা ঘটে ইন সেম আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনেও সেম জিনিসগুলোই ঘটে, তেমন কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন আমরা তাহলে কোথায় চলে আসবো বলো তো? এখন আমরা পড়ব তোমার মায়োসিসের গুরুত্বে চলে আসো। হ্যাঁ, এখন এই যে মায়োসিসের গুরুত্বে চলে আসো, ঠিক আছে। মায়োসিস এর গুরুত্ব, ওকে, এইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। মায়োসিসের গুরুত্ব ও তাৎপর্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখছো আমি পাশে সিকিউ লিখে রাখছি। সো এটা আমাদের সিকিউর জন্য একটু পড়া লাগবে, দেখছো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে বলতেছি কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা না, কোনটা মেন সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা না, ঠিক আছে। তোমরা এভাবে যদি একটু না পড়ো, তোমাদের কিন্তু ফুল সিলেবাস, তাই না? তোমাদের কিন্তু হচ্ছে ফুল সিলেবাস, ওকে। 12-24টা চ্যাপ্টার, কোয়াইট সো টাফ, ঠিক আছে। তোমরা যদি একটু টপিক ওয়াইজ সিলেক্টিভভাবে পড়াশোনা না করো, যদি একটু না বুঝে পড়াশোনা করো, কোনখান থেকে কী পড়তে হবে, কী স্কিপ করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে তোমরা অনেক বড় বিপদে পড়বা, ঠিক আছে। সো আমাদের সাথে যদি শেষ পর্যন্ত থাকো, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যাঁ একদম সুন্দরভাবে বলে দেবো যে কোনটা এমসিকিউ, কোনটা সিকিউ, ঠিক আছে, কোনটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা এইচএসসি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সব কিছু, ওকে। আচ্ছা, সো মায়োসিসের গুরুত্ব আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কোন ধরনের সিকিউ আসবে, তোমাকে সৃজনশীলে বলবে যে মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য বিশ্লেষণ করো, ওকে। তাহলে আমরা যদি মায়োসিসের গুরুত্ব বা তাৎপর্য একটু বিশ্লেষণ করি, এখানেও আমরা প্রথমে কী পড়বো? সেম ওই যে মায়োসিসের যেটা পড়ছিলাম হেডলাইন পড়বো, হ্যাঁ, এখানেও আমরা সেম হেডলাইনগুলো পড়বো, ঠিক আছে। প্রথমে কী পড়বো আমরা? জননকোষ সৃষ্টি। এই যে দেখছো, জননকোষ সৃষ্টি কিন্তু আমাদের মায়োসিস কোষ বিভাজনের ফলে হবে, ওকে। তাহলে এই জিনিসটা কিন্তু আমি লাস্ট ক্লাসে বলছিলাম, লাস্ট ক্লাসটা যারা করছিলাম, হ্যাঁ, গত ক্লাসটা যারা করছিলা তারা কিন্তু জানো আমি বলছিলাম জননকোষ সৃষ্টি বললে আমাদের হবে মায়োসিস কোষ বিভাজন। কিন্তু যদি বলে জননকোষ বৃদ্ধি, ঠিক আছে, যদি বলে জননকোষ বৃদ্ধি হয় কোন বিভাজনে, সেটা হবে হচ্ছে আমাদের মাইটোসিস, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে। যদি বলে জননকোষ সৃষ্টি তাহলে হবে হচ্ছে মিওসিস, যদি বলে জননকোষ বৃদ্ধি তাহলে হবে হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন, ওকে। তাহলে 1 নম্বর পয়েন্টটি আমরা পেয়ে ফেললাম, জননকোষ সৃষ্টি হবে হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ফলে। জননকোষ কী বলো তো? জননকোষ হচ্ছে আমাদের সেই শুক্রাণু আর ডিম্বাণু, বুঝতে পারছো? আচ্ছা, এরপর 2 নম্বর কি? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। দেখো 2, 3, 4 এগুলো অনেকটা একই, ঠিক আছে। প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, ঠিক আছে। যে 2 আর 3 নম্বর পয়েন্টের দিকে একটু খেয়াল করো, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা আর প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, এই দুটো তো আমরা এখন বুঝতেছি, তাই না? ক্রোমোজোম সংখ্যাটা কীভাবে ধ্রুব থাকে বলো তো? হ্যাঁ, আমরা যদি একটু দেখি ক্রোমোজোম সংখ্যাটা কীভাবে ধ্রুব থাকে, ওকে। সো দেখো আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকার নিয়ম কি বলো তো? এখানে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকার নিয়ম হচ্ছে, ধরো একটা তোমার পিতা থেকে আমাদের পিতার ক্রোমোজোম কত থেকে 2n এবং মাতারও কত থেকে 2n। হ্যাঁ, যখন আমাদের মিওসিস কোষ বিভাজন হয় তখন আমাদের কত এসে পড়ে বলো তো? এখান থেকেও একটা n চলে আসে, তাই না? মাতা থেকে একটা n আসে, পিতা থেকেও হচ্ছে আমাদের একটা n আসে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা শুক্রাণু মনে করি, হ্যাঁ, এটাকে যদি আমরা শুক্রাণু মনে করি, হ্যাঁ, শুক্রাণু, ওকে। আর এটাকে মনে করো আমরা মনে করলাম ডিম্বাণু,
এই দুইটা পরস্পরের সাথে মিলে কী তৈরি করবে আবার বলো তো 2n তৈরি করবে, তাই না? এই 2nটা কী বলো তো, এই 2nটা হচ্ছে আমাদের জাইগোট, ঠিক আছে? এই 2nটা সেই আমাদের জাইগোট, বুঝতে পারছো? এই 2nটাই হচ্ছে আমাদের জাইগোট। তাইলে দেখো আমাদের কিন্তু দেখো একদম পিতা মাতাতেও আমাদের ছিল 2n এবং আমাদের যে জাইগোটটা গঠিত হলো, যেটা বড় হয়ে একটা বাচ্চা হবে, সেটাও কিন্তু আমাদের 2n। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতেছে, তাই না? এখন বলো, যদি মাইটোসিস কোষ বিভাজন না হইতো তাহলে আমাদের কি হইতো বলো তো? তাহলে হচ্ছে আমাদের ধরো এখানে আমাদের 2n আছে, এই 2n থেকে মনে করো এখানেও আমাদের 2n, হ্যাঁ আমি যদি আবার দিয়ে একটু মুছে দিই, মনে করো আচ্ছা এইখানেও মনে করো হচ্ছে আমাদের 2n, আবার এখানে মনে করো 2n, ধরো মিওসিস কোষ বিভাজন হইলো না, হ্যাঁ তাহলে এখানে আমাদের কত হয়ে যেত বলো তো? এখানে কিন্তু আমাদের 4n হয়ে যেত, তাই না? 4n। তারপরে আবার কত হইতো? এটা যখন আবার বংশবৃদ্ধি করতো 4n + 4n = 8n, আবার যখন এটা বংশবৃদ্ধি করতো 8n + 8n = 16n, এইভাবেই কিন্তু আমাদের বাড়তে থাকতো, বুঝতে পারছো? ফলে কি হইতো? মানুষ থেকে ডাইনোসর হয়ে যেত, তাই না? কিন্তু এটা কিন্তু হয় না, ঠিক আছে? এটাই বলতে হচ্ছে আমাদের ক্রোমোজোমের স্বকীয়তা বা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে, হ্যাঁ? আশা করি এখন তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, হ্যাঁ? আচ্ছা তাহলে আমি যদি আবার একটু ইরেজ করে দিই, সো এখন আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। ওকে, তাহলে দেখো তোমার তাহলে এখন আশা করি বুঝতে পারছো, ওকে, যে হচ্ছে আমাদের জনন কোষটা কীভাবে ধ্রুব থাকে, হ্যাঁ? দাঁড়াও একটু, ওকে। সো জনন কোষটা কীভাবে ধ্রুব থাকে বলো তো? আচ্ছা একটু প্রবলেম হইতেছে, একটু ওয়েট করো, ঠিক আছে? ওকে, সো দেখো আমাদের এখানে কি পাইলাম আমরা? জনন কোষের সৃষ্টি হবে, বুঝতে পারছো? তারপরে আমাদের কি হবে দেখো, জনন কোষ সৃষ্টি হবে, তারপর ক্রোমোজোমের সংখ্যা এখানে আমাদের ধ্রুব থাকবে, এটা তো আমরা বুঝতে পারলাম যে ক্রোমোজোমের সংখ্যা কীভাবে ধ্রুব থাকে। তারপর কি হয়? প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, ঠিক আছে? এটাও তো আমরা বুঝতে পারলাম। দেখো আমাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমেই প্রজাতির স্বকীয়তা ঠিক থাকবে এবং ক্রোমোজোম সংখ্যা ধ্রুব। দেখো এখানে কিন্তু এটা বলছিল, ঠিক আছে? হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোট এবং ডিপ্লয়েড উদ্ভিদে জনন মাতৃকোষে মিওসিস না ঘটলে কি হইতো বলো তো? না ঘটলে আমাদের এই যে 2 গুণ 4 গুণ 8 গুণ 16 গুণ এভাবে হইতো, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদেরকে আমি বুঝাই দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি হবে? বৈচিত্র্যের সৃষ্টি হবে 4 নাম্বার, ঠিক আছে? এই যে বৈচিত্র্য সৃষ্টি, তারপরে অভিব্যক্তি সৃষ্টি, এগুলো অনেকটা একই। তাহলে এখানে আমাদের বৈচিত্র্যের সৃষ্টি কীভাবে হবে? এখানে কিন্তু আমাদের মাতা থেকে এক সেট ক্রোমোজোম আসে আর পিতা থেকে এক সেট ক্রোমোজোম আসে, ফলে মাতা আর পিতার মধ্যে একটা সংকর জাতি তৈরি হয়, হ্যাঁ? ফলে কিন্তু আমাদের এখানে বৈচিত্র্য সৃষ্টি হয়, মাতার কিছু বৈচিত্র্য আসে, পিতার কিছু বৈচিত্র্য আসে, ফলে এখানে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, ঠিক আছে? এটাই আর কি বলছে যে বৈচিত্র্যের সৃষ্টি হয়। হ্যাঁ, দুটি জীব কিন্তু হুবহু একরকম হয় না। হ্যাঁ, আমরা কিন্তু দেখি যে হচ্ছে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, কারোর সাথে কারো চেহারার মিল নাই। এটা কিন্তু হয় আমাদের মিওসিসের কোষ বিভাজনের ফলেই। এই যে দেখো এখানে একটা বলছে 700 কোটি মানুষের কথা, ওকে। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অভিব্যক্তি, ঠিক আছে? অভিব্যক্তি জিনিসটা কি? অ্যাকচুয়ালি বৈচিত্র্যের ফলে আমাদের যে ভিন্নতা সৃষ্টি হয় সেটাই আর কি অভিব্যক্তি, ঠিক আছে? দেখো মায়োসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য আনে অভিব্যক্তি, ঠিক আছে? আচ্ছা, তারপর গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি, ওকে। সো আমরা জানি যে ডিপ্লয়েড জীবে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেট সৃষ্টি হয়। গ্যামেট মানে কি? ওই যে আমাদের এন সৃষ্টি হয়, শুক্রাণু আর ডিম্বাণু, এই দুটাকেই গ্যামেট বলা হয়, ওকে। আচ্ছা, তারপর যৌনক্রমের যে সকল জীবে যৌনক্রম আছে সেখানে মিওসিস প্রত্যক্ষ কোষ ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি যৌনক্রম জিনিসটা কি? যৌনক্রম জিনিসটা হচ্ছে তোমার দেখো 2n থেকে আমাদের n হয়, আবার n থেকে 2n হয়, হ্যাঁ? এই যে আমাদের পরিবর্তনটা 2n থেকে n থেকে আবার 2n, আবার 2n থেকে n, এই যে আমাদের 2n আর n, ঠিক আছে? এটার যে আমাদের হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, এটার মধ্যে যে একটা চক্রাকার আবর্তন ঘটতেছে, এটাই হচ্ছে আমাদের যৌনক্রম, বুঝতে পারছো? এটার জন্য হচ্ছে আমাদের যৌনক্রম জিনিসটা কি, এটা হচ্ছে আমরা অণুজীবে আরেকটু ভালো করে পড়বো তোমাদের বোটানির 4th চ্যাপ্টারে। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো, ঠিক আছে? তাহলে যৌনক্রমের জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মেন্ডেলের সূত্র, হ্যাঁ, মেন্ডেলের সূত্র ব্যাখ্যার জন্য আমাদের মিওসিস দরকার, এবং এটা হচ্ছে আমরা তোমাদের জুলজি, ঠিক আছে, সেকেন্ড পেপারের 12th চ্যাপ্টারে পড়বো মেন্ডেলেফের সূত্রে কীভাবে আমাদের মায়োসিস জিনিসটা লাগে, ঠিক আছে? আচ্ছা, সো জাস্ট এখন এইটুকু মনে রাখো, মেন্ডেলেফের সূত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের মিওসিস কোষ বিভাজন দরকার হয়, ওকে। তাহলে কিন্তু আমরা মোটামুটি এই মিওসিসের গুরুত্ব বা তাৎপর্যগুলো বিশ্লেষণ করে ফেললাম। এগুলো তোমার সিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে এমসিকিউ কীভাবে আসবে তোমাকে বলে দিবে যে দেখো ধরো হচ্ছে নিচের কোনটি মিওসিসের গুরুত্ব নয়, ঠিক আছে? তোমাকে ধরো বললো জননকোষ সৃষ্টি, তারপর ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, আর 4 নম্বর অপশনে দিল মনে করো ক্ষতস্থান পূরণ করা। তাহলে আনসার কোনটা হবে? ক্ষতস্থান পূরণ করা। কেন? কারণ ওইটা তো মাইটোসিস কোষ বিভাজনের ফল, ওইটা তো মিওসিস না। এই টাইপের আর কি এমসিকিউ আসে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে ক্রসিং ওভার, ওকে। ক্রসিং ওভারের একটু জিনিস কিন্তু আমরা
একটু আগেই পড়ে আসছিলাম, যেটা প্যাকাইটিন উপপর্যায় হয়েছিল, তাই না? প্যাকাইটিন উপপর্যায়, সেটাই এখন একটু ব্যাখ্যা পড়বো, ঠিক আছে? প্রথমেই আমাদের এখানে ক মার্কের সংজ্ঞাটা শেখা লাগবে যে ক্রসিং ওভার কাকে বলে। সো আমরা জানি মিওসিস একের প্যাকাইটিন উপপর্যায়, ঠিক আছে? এটা তো আমরা জানি মিওসিস একের প্যাকাইটিন উপপর্যায় আমাদের হচ্ছে সমসমস্থ দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, ঠিক আছে, এর মধ্যে অংশের বিনিময় হওয়াকেই ক্রসিং ওভার বলে, ঠিক আছে? এই এক মার্কের সংজ্ঞাটা কিন্তু আমরা প্যাকাইটিন উপপর্যায়তেও পড়ে আসছি, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিন্তু বোর্ডে সিকিউতে আসে যে ক্রসিং ওভার কাকে বলে। এখন আমরা দেখব ক্রসিং ওভার আমাদের কোন বিজ্ঞানী তৈরি করেছিলেন, ঠিক আছে? কোন বিজ্ঞানী আমাদের ক্রসিং ওভারটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? সেটা হচ্ছে থমাস হান্ট মর্গান, ঠিক আছে? থমাস হান্ট মর্গান নামক বিজ্ঞানী আমাদের প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছিলেন। এবং কোন উদ্ভিদে আবিষ্কার করেছিলেন? ভুট্টা উদ্ভিদে আবিষ্কার করেছিলেন। দুইটাই আমাদের এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন বিজ্ঞানী? থমাস হান্ট মর্গান। কোন উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছিলেন? ভুট্টা উদ্ভিদে, ঠিক আছে? এজন্য কিন্তু তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ওকে, সো ক্রসিং ওভারের কৌশল, ঠিক আছে? সো ক্রসিং ওভারের কৌশলের ক্ষেত্রে এটা আমাদের সিকিউতে তেমন একটা আসে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা 1 আর 2 নম্বর পয়েন্টে একটু ভালো করে পড়বো, হ্যাঁ? আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, সো 1 আর 2 নম্বর পয়েন্টটা আমরা একটু ভালো করে পড়বো, হ্যাঁ? ক্রসিং ওভারে আমি কি বলছি? এই যে এই বরাবর আমাদের ভেঙে দেয়, তাই না? আমি যদি এগুলো একটু মুছে দিই তাহলে দেখো, এই যে এই বরাবর হচ্ছে আমাদের ভেঙে যাবে, বুঝতে পারছো? এই বরাবর হচ্ছে আমাদের ভেঙে যাবে, ফলে কি হবে? এই যে এই বরাবর ভেঙে যাবে। এই যে আমাদের এখানে যে ভাঙতে হবে, ঠিক আছে? ভাঙার জন্য একটা আমাদের এনজাইম কাজ করে, সেটার নাম হচ্ছে এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যাবে, এই জন্য আমাদের এখানে এন্ডোনিউক্লিয়াস এনজাইম কাজ করবে, ঠিক আছে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম, হ্যাঁ, আমাদের একই স্থান বরাবর যে ক্রোমোজোমটা ভেঙে দেবে সেই জন্য আমাদের কোন এনজাইম কাজ করবে? এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এবং একটা অপরটার সাথে তো আবার এখানে এসে জোড়া লাগবে, তাই না? এখানে জোড়া লাগছে, এখানে আবার জোড়া লাগছে, ঠিক আছে? ভাঙার পরে একটা অপরটার সাথে যে জোড়া লাগবে, সেই পুনরায় জোড়া লাগার কাজটা কী করবে? লাইগেস এনজাইম, ঠিক আছে? সেই পুনরায় জোড়া লাগার স্থানটি আমাদের কাজ করবে হচ্ছে লাইগেস এনজাইম, হ্যাঁ। পরে একটি অংশের সাথে আরেকটি অংশের পুনরায় জোড়া লাগার জন্য আমাদের লাইগেস এনজাইম কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হবে? এই যে ভাঙলো জোড়া লাগলো, এর মাধ্যমেই হচ্ছে আমাদের ক্রসিং ওভারটা হয়ে গেল, তাই না? এখন দেখো অ্যাকচুয়ালি কী হবে। এই যে এই 3 নম্বর পয়েন্ট আমরা যদি পড়তে পারি, শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয়, ঠিক আছে? অর্থাৎ একটার সাথে আরেকটা লেগে যায়। এখন দেখো, এটা কিন্তু দুটা পরস্পর নন সিস্টার ক্রোমাটিড ছিল, দেখছো? এই সাদা ক্রোমোজোমের মধ্যে কালোর একটা অংশ এসে পড়ছে, আবার কালো ক্রোমোজোমের মধ্যে সাদার একটা অংশ এসে পড়ছে। এই যে আমাদের অংশের বিনিময় হইল, এই অংশের বিনিময় হওয়ার ফলেই কিন্তু আমাদের বৈচিত্র্যের সৃষ্টি হয়, ঠিক আছে? সো এই যে আমরা বারবার বলতেছি যে মিওসিস কোষ বিভাজনে আমাদের বৈচিত্র্য সৃষ্টি হয়, অভিব্যক্তি সৃষ্টি হয়, এগুলা কেন? এই ক্রসিং ওভারের জন্যই, ঠিক আছে? ক্রসিং ওভারের ফলেই আমাদের হচ্ছে নন সিস্টার ক্রোমাটিডে পরস্পরের মধ্যে অংশের বিনিময় হয়, ফলে সেখান থেকেই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের বিনিময়ও ঘটবে, ঠিক আছে? এটা এখানে বলছে ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে জিনেরও বিনিময় ঘটে, ঠিক আছে? আমরা জানি ক্রোমোজোমের মধ্যেই কিন্তু আমাদের জিন থাকবে, ঠিক আছে? যেহেতু জিন ক্রোমোজোমেই বিন্যস্ত থাকে, জিন এর বিনিময়ের ফলেই চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, ফলে চারিত্রিক পরিবর্তন হয়। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা পড়ব, ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য, অনেক ইম্পর্টেন্ট সিকিউর জন্য। সিকিউতে প্রায় আসে যে ক্রসিং ওভারের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো, হ্যাঁ। সো এটা জাস্ট আমরা হচ্ছে কয়েকটা পয়েন্ট পড়বো, রিডিং পড়বো, জাস্ট তুমি রিডিং পড়লে এখান থেকে এমসিকিউ লিখতে পারবা, ওকে? 1 নাম্বার পয়েন্ট, ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়। এটা কিন্তু আমরা একটু আগেই পড়ে আসছি, তাই না? যেহেতু অংশের বিনিময় হয়, ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে, সো যেহেতু ক্রোমোজোমের অংশের বিনিময় হইতেছে, ফলে জিনেরও বিনিময় হইতেছে। আচ্ছা, ফলে কি হবে? জিনের পরিবর্তন হবে। তারপর কি হবে? এই যে জিনের পরিবর্তন হইতেছে, এর ফলেই আমাদের জিনগত পরিবর্তন সাধনের ফলে বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ জিনই কিন্তু আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো জিনের পরিবর্তন হলে আমাদের কিন্তু বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে। এরপরে কি হবে? এই যে আমাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হইতেছে, হ্যাঁ, এই যে আমাদের একটু দাঁড়াও, হ্যাঁ, এই যে আমাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হইতেছে, এর ফলে কিন্তু আমাদের নতুন নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে, ওকে? এরপরে কি হবে? দেখো, ক্রসিং ওভারের মাধ্যমে আমরা কিন্তু ক্রসিং ওভারটা ইচ্ছা করে মানে ন্যাচারালি না করে আমরা কিন্তু এটা নিজেরা হচ্ছে তৈরি করতে পারি, ঠিক আছে? আর্টিফিশিয়ালভাবেও করতে পারি, হ্যাঁ। এই যে আমাদের উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, ওকে? ধরো হচ্ছে আমরা উন্নত কোনো একটা উদ্ভিদের
কোনো একটা ক্রোমোজোমের ক্রসিং ওভার ঘটিয়ে কোনো একটা কম উন্নত উদ্ভিদের দেহে প্রতিস্থাপন করলাম, ফলে কি হবে, ওই উদ্ভিদটাতেও হচ্ছে আমাদের নতুন করে উন্নত হয়ে যাবে, বুঝতে পারছো, এটাই আর কি বলছে। এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়, ঠিক আছে। অর্থাৎ আমাদের উন্নত উদ্ভিদের সাথে যেটা কম উন্নত উদ্ভিদের আমরা যখন ক্রসিং ওভার ঘটাবো তখন দুইটাই উন্নত হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা যায়, এটাও একটু আগেই বললাম, তাই না। আমরা ইচ্ছা করলে কৃত্রিমভাবেও আমরা হচ্ছে ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটাতে পারি, এর ফলে কী হবে, বংশগতির পরিবর্তন আনা সম্ভব, ঠিক আছে। তারপর দেখো কী বলছে 6 নম্বর পয়েন্টে, গবেষণার ক্ষেত্রে আমাদের এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখো ক্রোমোজোমের দেহে জিনের রেখাকার বিন্যাস অবস্থান প্রমাণে ক্রোমোজোম ম্যাপিংয়ে ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়, ঠিক আছে। ক্রোমোজোম ম্যাপিং, অর্থাৎ ক্রোমোজোম ম্যাপিং মানে কি, কোনো একটা ক্রোমোজোমের কোন স্থানে জিন আছে, কীভাবে বিন্যস্ত হইতেছে, এই জিনিসটাই হইতেছে আমাদের ক্রোমোজোম ম্যাপিং, ঠিক আছে। এই ক্রোমোজোম ম্যাপিংয়ের জন্যও হচ্ছে আমাদের ক্রসিং ওভারটা ইম্পর্টেন্ট। তারপর এই যে জিনের অবস্থান নির্ণয় করা, যেটা তো বললামই, ঠিক আছে। জিনের অবস্থান নির্ণয় করা, ক্রোমোজোম ম্যাপিং করা, এগুলো হচ্ছে একই জিনিস অনেকটা, হ্যাঁ। এগুলোর জন্য হচ্ছে আমাদের কি লাগবে বলো তো, আমাদের হচ্ছে ক্রসিং ওভার জিনিসটা লাগবে। এরপর কী হবে, জেনেটিক ম্যাপ তৈরি, ওকে। সো জেনেটিক ম্যাপ, ক্রোমোজোম ম্যাপ, এগুলো একই জিনিস আর কি, ঠিক আছে। একই জিনিস বারবার ঘুরে পেঁচায় বলতেছে, ঠিক আছে। তারপর কী হবে, ক্রোমোজোমের ফলে নতুন জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হবে। ভ্যারিয়েশন মানেই তো বৈচিত্র্য, তাই না। একই জিনিস বারবার ভুগিচুগিভাবে বলতেছে, বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু এই পয়েন্টগুলো জাস্ট একবার রিডিং পড়বো, একবার রিডিং পড়লেই এইখান থেকে কিন্তু তুমি সুন্দরভাবে সিকিউ আনসার করতে পারবা, ঠিক আছে। তোমাকে বলবে যে ক্রসিং ওভারের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো, তখন এই পয়েন্টগুলো আমাদের লেখা লাগবে, ওকে। এরপর আমরা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য পড়ব, ঠিক আছে। এবং এইটা কিন্তু আমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, সিকিউতে বারবার আসে যে মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো, ঠিক আছে। সো 1 নম্বরই পার্থক্যটা কি, 1 নম্বর পার্থক্যটা হচ্ছে, আমরা জানি মাইটোসিস কোথায় ঘটবে, দেহ কোষে, তাই না। মাইটোসিস ঘটবে হচ্ছে আমাদের দেহ কোষে, কিন্তু মিওসিস কোথায় ঘটবে, মিওসিস ঘটবে হচ্ছে আমাদের জনন মাতৃকোষে, এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য, অপত্য কোষের সংখ্যা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের 2টা অপত্য কোষ সৃষ্টি হয়, কিন্তু মিওসিস ফলে আমাদের কয়টা অপত্য কোষের সৃষ্টি হবে, 4টা, এটা কিন্তু আমরা জানি। তারপর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। এখন আমরা জানি যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর হচ্ছে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কিন্তু এখানে কিন্তু অর্ধেক হয়ে যায়, এটাও কিন্তু আমরা জানি। এরপরে ইন্টারফেস পর্যায়, ঠিক আছে। মাইটোসিসের পূর্বের ইন্টারফেস পর্যায়টি, এটা দরকার নেই, 4 নম্বর পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট না। 5 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এখন আমরা অত জানি যে যেটা আমাদের মাইটোসিস, সেখানে কোনো ধরনের বাইভ্যালেন্ট গঠিত হয় না, সিন্যাপসিস গঠিত হয় না, এগুলো কোথায় হয়, এগুলো তো মিওসিসে হয়, তাই না। মিওসিসে আমরা জানি এখানে বাইভ্যালেন্ট তৈরি হয়, সিন্যাপসিস হয়, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তারপর আচ্ছা, এই যে হয় না, ঠিক আছে, ক্রসিং ওভার। আচ্ছা, মাইটোসিসে কিন্তু কোনো ধরনের ক্রসিং ওভার হয় না, তাই না। মাইটোসিসে কিন্তু ক্রসিং ওভার ঘটবে না, কিন্তু মিওসিসে কী ঘটবে, আমাদের ক্রসিং ওভার ঘটবে, এটাই আর কি বলছে। তারপর 7 নম্বর পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, 8 নম্বর পয়েন্টটা লিখতে পারো। সাধারণত প্রোফেজের ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যায় না, এটা কিন্তু আমরা পড়ছিলাম যে মাইটোসিসে ক্রোমোমিয়ার দেখা যাবে না, কিন্তু আমাদের এখানে প্রোফেজে ক্রোমোমিয়ার দেখা যাবে, ঠিক আছে। আমাদের কিন্তু মিওসিসে ক্রোমোমিয়ার দেখা যাবে। ক্রোমোমিয়ার জিনিসটা কি মনে আছে, আমরা কিন্তু পড়ছিলাম প্রোফেজ 1-এর ল্যাপ্টোটিন উপপর্যায়ে ক্রোমোমিয়ার দেখা যায়, ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসে, ক্রোমোমিয়ার কোন উপপর্যায়ে দেখা যায়, ল্যাপ্টোটিন। তারপর 9 নম্বর পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, 10 নম্বর পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট না, 11 নম্বর পয়েন্টে চলে আসো, ঠিক আছে। এখানে ডিএনএ রেপ্লিকেশন হবে ইন্টারফেস দশায়। আমরা কিন্তু জানি ডিএনএ রেপ্লিকেশন আমাদের মাইটোসিসের ইন্টারফেস দশায় হয়। ইন্টারফেস দশার কোন দশায় হয় বলো তো, এস দশায়, মনে আছে, এস দশায়, G1 G2 এস, মনে আছে। এখানে কিন্তু আমাদের ইন্টারফেজের এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হবে, কিন্তু মিওসিসের আমাদের প্রোফেজ দশায় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হবে, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ দশায় হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা তো আমরা জানি, তাই না, নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন ঘটবে পরপর একবার, কিন্তু মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে 2বার, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটবে মাত্র একবার, ওকে। আচ্ছা, তারপর 13 নম্বরটা, ঠিক আছে। সংঘটিত কোথায় কোথায় হবে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড বা পলিপ্লয়েড, যে কোনো কোষই হতে পারে, এটা কখনোই হ্যাপ্লয়েড কোষে হয় না, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তারপর মেন্ডেলের সূত্র, ঠিক আছে। মেন্ডেলের সূত্র, মাইটোসিস কোষ বিভাজন দিয়ে আমরা মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু মিওসিস কোষ বিভাজন দিয়ে হচ্ছে আমরা মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি পার্থক্যটা শেষ, ওকে। সো এই পার্থক্যটাও কিন্তু তোমাদের সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, সিকিউতে কিন্তু আমাদের আসে, পরীক্ষার সময় বলে যে হচ্ছে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লিখো, ওকে। এরপরে আমরা কি আছে দেখি, ক্রোমোজোম ও জিনের মধ্যে পার্থক্য নটস ইম্পর্টেন্ট, একবার জাস্ট রিডিং পড়বা, হ্যাঁ। তারপর দেখো আর কি আছে, শেষ আমাদের চ্যাপ্টার, আর আমাদের তেমন কিছুই বাকি নাই, ঠিক আছে, শেষ আমাদের চ্যাপ্টার ইন্ড, হ্যাঁ, দ্য ইন্ড।
ওকে, সো এরপরে তোমরা আগামীকালকে, ঠিক আছে, আগামীকালকে হচ্ছে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের শেষ, আগামীকালকে এই চ্যাপ্টারে কিন্তু আমি কোনো মেডিকেল বা হচ্ছে ডেন্টাল অথবা কোনো কোয়েশ্চেন সলভ করাই নাই। এই চ্যাপ্টার যেহেতু একটু ছোটো, তাই এই চ্যাপ্টারে প্রতিটা ক্লাসের পরে আর কি শেষ করাই নাই, ঠিক আছে। আগামীকাল যেই ক্লাসটা নিব সেই ক্লাসটায় আমরা হচ্ছে মেডিকেল, ডেন্টাল, তারপর ভার্সিটির যে এমসিকিউ আছে সেগুলো সলভ করাবো, প্লাস আগামীকালকে আমরা বোর্ডের যে সিকিউ আছে সেই সিকিউ সলভ করাবো। এবং আগামী পরশু দিন আমাদের হচ্ছে একটা এক্সাম হবে, ওয়েবসাইটে এমসিকিউ এক্সাম হবে পুরো চ্যাপ্টারের উপর থেকে, এবং এই দ্বিতীয় চ্যাপ্টারের উপর থেকে কিন্তু আমাদের সিকিউ এক্সাম হবে, ঠিক আছে, এমসিকিউ সিকিউ। সো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নিও, ওকে। অ্যান্ড হচ্ছে তারপরেই কিন্তু আমরা আবার ফার্স্ট চ্যাপ্টারে চলে যাব। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের যতটুকু বাকি আছে 2 থেকে 3টা ক্লাস নিলেই কমপ্লিট হয়ে যাবে, ওকে। সো তাহলে কিন্তু আমাদের 2টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট, ওকে। সো হচ্ছে তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।